ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে জেনপাস ইউজি 2021-এর যে রেজাল্ট বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কাউন্সেলিংয়ের নোটিশ 30/9/2021 তারিখ অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে। তা এই যে কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা যে কীভাবে ঘটবে তার জন্য কিছু নিয়মাবলী অর্থাৎ রুলস অ্যান্ড গাইডলাইন্স কিছু দেওয়া হয়েছে। সেই রুলস এবং গাইডলাইন্সে যদি দেখা যায় তাহলে যে যে স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে। যে অপশান ডিতে একটা দেওয়া রয়েছে, দেয়ার উইল বি 3 রাউন্ডস অফ কাউন্সেলিং, নেমলি অ্যালটমেন্ট, আপগ্রেডেশন অ্যান্ড মপ আপ রাউন্ড। এই 3টে রাউন্ডে বা 3টে ফেজে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কিন্তু ফার্স্ট রাউন্ডে মাস্ট সবার জন্য, যারা যারা এই নার্সিং বা অন্যান্য যে সমস্ত স্ট্রিমগুলো রয়েছে সেগুলোতে যেতে যাও। অর্থাৎ তোমাকে রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট, ম্যান্ডেটারি। রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। তো কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে সে পরবর্তীকালে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে গেলেও তার রেজিস্ট্রেশন হবে না। অর্থাৎ প্রথমেই ফার্স্ট রাউন্ডে তোমার রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। তারপর ফার্স্ট রাউন্ডটা হলো না তখন সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করতে পারো বা সেকেন্ড রাউন্ডের পর মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে পারো, কিন্তু রেজিস্ট্রেশনটা অবশ্যই ফার্স্ট রাউন্ডে প্রথমেই করে নিতে হবে। A non-registered candidates will not be allowed any seat at any round under any circumstance. তো কোনো ছাত্রছাত্রী যদি রেজিস্টার না করা থাকে তা কোনো মতেই তাকে পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য গ্রহণ করা হবে না। এখানে রেজিস্ট্রেশন ফি বলছে কাউন্সেলিংয়ের সময় 300 টাকা এবং এটা নন রিফান্ডেবল। তো যার যেমন ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী, অর্থাৎ SC ST OBC A OBC B বা PWD জেনারেল ক্যাটাগরি যেমন আছে সেই অনুযায়ী কাউন্সেলিংয়ে ডাকা হবে। অ্যাকচুয়ালি কাউন্সেলিংটা পুরোটাই হবে কাউন্সেলিং, অর্থাৎ কাউন্সেলিংটা কোথাও গিয়ে কাউন্সেলিং নয়, পুরোটাই কম্পিউটারাইজড বা কাউন্সেলিং ভিত্তিতে হবে। পরবর্তীকালে যদি কোনো সিট অ্যালটমেন্ট হয় সেই সিটটা যদি পছন্দ হয় তাহলে সেই নির্দিষ্ট ইনস্টিটিউট চুজ করে সিটটাকে ফাইনাল করতে হবে। একবার ফাইনাল হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে সেই ফাইনাল সিটটাকে একবার বা পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য বা সিট কভার করে নিলে সেটা আর পরবর্তীকালে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু যাওয়া যাবে না। কিন্তু আমরা যদি আপগ্রেডেশন করে রাখি তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আমরা পরে আবার সিটটা কোনো একটা সিট যেটা আমার চয়েস সেটা আমরা পেতে পারি। তো দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য কী কী প্রয়োজন। প্রথমেই ক্যান্ডিডেটের যে সমস্ত পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি প্রয়োজন হয় রিফান্ডের, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা সেখানে দিতে হবে বা অ্যাড্রেস, এগুলো প্রয়োজন। ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ আর হার রোল নাম্বার অ্যান্ড র্যাঙ্ক ফর জেনপাস ইউজি 2021। তার যে রোল নাম্বার বা তার যে র্যাঙ্ক হয়েছে সেটা সে প্রোভাইড করবে কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপের বা রেজিস্ট্রেশনের সময়। ক্লাস 12-এর যে পাস হয়েছে তার যে প্রয়োজনীয় নথি সেগুলো পুট করবে এবং এই সমস্ত নির্দিষ্ট যে সাবজেক্টগুলো কম্বিনেশন সেই সাবজেক্ট প্রয়োজন অনুসারে যেমন সেগুলো সেখানে তথ্য দিতে হবে। যদি কোনো ভুল আপলোড হয় তার জন্য কিন্তু WBJEB কোনো দায়ী থাকবে না। সেই জন্য তোমরা ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশনের সময় খুব সতর্কতার সাথে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবে। চয়েস ফিলিং যেটা বলছে যে আগে থেকেই একটা মোটামুটি তোমার যেগুলো পছন্দ সেই সমস্ত পছন্দের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে একটা লিস্ট করো, অন্ততপক্ষে যেন 20টা বা তার বেশি হয় এরকম একটা লিস্ট তৈরি করো এবং রেজিস্ট্রেশনের সময় ওই পরপর 20টা বা তার বেশি তোমরা সেখানে পুট করো বা আপলোড করো বা চয়েস করো, ঠিক আছে। তো ক্যান্ডিডেট, তবে ইতে যদি আসি, তো ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশন হোয়াইল সিলেক্টিং দ্য চয়েস। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু সিলেক্ট maximum possible number of institutes branches. This ensures that he or she always gets an allotment. The candidate can always opt for upgradation. অর্থাৎ আপগ্রেডেশনের সময় সর্বদাই তোমাদের কাছে একটা সুবিধা রয়েছে আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড দ্যাট দে মাস্ট সিলেক্ট অ্যাট লিস্ট 20 or more চয়েস, অর্থাৎ অন্ততপক্ষে 20 বা তার বেশি চয়েস করে দিতে বলছেন। তো চয়েস
করার পর সেটাকে লক করতে হবে। যদি লক না করা হয়, যে লাস্ট ডেট এবং যে টাইমের মধ্যে কাউন্সেলিংয়ের বা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং টাইম দেওয়া আছে, যদি লক না করা হয় অটোমেটিক্যালি সেটা লকড হয়ে যাবে। রাউন্ড ওয়ানের যে অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন প্রি শিডিউল ডেট, অর্থাৎ নির্দিষ্ট দিনে ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। অ্যালটমেন্ট ইজ গিভেন based on information provided by the candidate. If at any stage it is found on scrutiny that the applicant is otherwise ineligible for the allotment, her allotment or admission shall be treated as cancelled. যদি কোনো কারণে কোনো তথ্য ভুল থাকে, ক্যান্ডিডেট যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকে, তাহলে তার যে অ্যাডমিশন যে কোনো সময় ক্যান্সেল করা হবে। তো খুব সতর্কতার সাথে এবং সঠিকভাবে প্রত্যেকটা তথ্য দেবে। ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, লগ ইন করে তাদের যে অ্যালটমেন্টটা দেখতে পারে সেই নির্দিষ্ট দিনে, যেদিন ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের ডেট ঠিক করা হয়েছে, যে টাইমে সেটা প্রকাশিত হবে সেই টাইমের পর তারা চেক করতে পারে লগ ইন করে। যদি তারা কোনো সিট পেয়ে থাকে, অ্যালটেড সিট হয়ে থাকে, তাহলে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য 1000 টাকা পে করতে হবে এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিতে হবে। যদি এটা না করা হয় তাহলে কিন্তু তার সিটটা বা অ্যালটমেন্ট সিটটা পরবর্তীকালে আর পাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ তোমাদের অন্তত এই রেজিস্ট্রেশন বা কাউন্সেলিং প্রক্রিয়ার সাথে প্রতিনিয়ত একটা খবরাখবর রাখতে হবে বা যোগাযোগটা রাখতে হবে, যে কবে কি ফার্স্ট কাউন্সেলিংয়ের যে লিস্ট সেটা কবে বেরোচ্ছে, এবং ঠিক সময় তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স করে নিতে হবে। তো দেয়ার আফটার দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। এক্ষেত্রে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স করার পর তোমাদেরকে একটা অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। যে অ্যালটমেন্ট লেটার তোমরা যে ইনস্টিটিউটটা অ্যালট করা হয়েছে সেই ইনস্টিটিউটে গিয়ে এবং তোমাদের যে সমস্ত নথিপত্র তোমরা আপলোড করেছিলে সেই নথিপত্রগুলো সেখানে ভেরিফিকেশন করতে হবে। সেই ভেরিফিকেশনও যদি কোনো কারণে না হয় বা ভেরিফিকেশনের সময় যদি তোমার কোনো তথ্য ভুল থাকে, তাহলে সেখানেও কিন্তু তোমার যে অ্যালটমেন্ট সেটা কিন্তু ক্যান্সেল করা যেতে পারে বা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি করবে না, ক্যান্ডিডেটস উইল পার্সোনালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট উইদিন দ্য ডেজ অ্যাজ নোটিফাইড। যে দিন ইনস্টিটিউটের যাওয়ার জন্যে বলা হয়েছে তার মধ্যেই তোমরা ইনস্টিটিউটের সাথে একটা যোগাযোগ করে নেবে। অ্যান্ড ক্যারিং প্রিন্টেড কপিজ অফ দ্য অ্যালটমেন্ট লেটার, অবশ্যই তারা যেন অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট কপি সঙ্গে নিয়ে যাবেন, এবং অ্যাকাডেমিক্স যে সমস্ত রেজাল্ট, সার্টিফিকেটস বা অন্যান্য পার্সোনাল যে ডকুমেন্টসগুলো সেইগুলো আধার কার্ড বা যে সমস্ত আছে সেইগুলো বা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেগুলো প্রয়োজন, সেগুলো যথাসম্ভব নিয়ে যাবে। Candidates should contact the institute and visit their website to know their timings and details requirements of admission. অর্থাৎ সেই ইনস্টিটিউটের যে ওয়েবসাইট সেখানে সার্চ করে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যালটমেন্টের যে টাইম, তাদের অ্যাডমিশনের যে টাইম বা তাদের কী কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট সেইগুলো কিন্তু সঠিকভাবে যেন আগে থেকে জেনে নাও। While visiting the institute, candidate must follow necessary COVID norms, অর্থাৎ কোভিড বিধি যথাসম্ভব মেনে চলতে হবে। কী কী লাগবে আমরা একবার দেখে নিই। বলছে ওপরে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টও থাকবে এবং একটা সেট করে প্রত্যেকটা কপির এক সেট পুরো অ্যাটেস্টেড হবে, যেটা সেলফ অ্যাটেস্টেড, নিজেই সই করা, সেলফ অ্যাটেস্টেড করা যাবে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কী রাখতে হবে, তাদের দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডটা অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা, তার ডেট অফ বার্থ প্রুফের জন্য, তাছাড়াও ক্লাস 12-এর মার্কশিট রাখবে, তাদের জেন পাস ইউজির যে র্যাঙ্ক কার্ড 2021-এর সেই র্যাঙ্ক কার্ডটার প্রিন্ট আউটটা লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার 6.0, 6.1 এবং 6.2 যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য। এর জন্য আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারো যে কীভাবে সেইগুলো ফিল আপ করতে হবে, কাদের জন্য কোন ফর্মটা প্রযোজ্য সেই ফর্মটা দেখে নিতে পারো। তো SC, ST, OBC তাদের জন্য 7.0 এবং 8.0 একটা তো সেকশন আছে, তাদের ক্ষেত্রে সেই ক্যাটাগরিটা দেখে নিতে পারো। EWS ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য যে সার্টিফিকেট EWS সার্টিফিকেট সেটা তোমরা জোগাড় করে রাখবে। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, ইফ ভেরিফিকেশান ইজ সাকসেসফুল দ্য ক্যান্ডিডেট উইল গিভ হিজ অর হার আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো। যদি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যায়, এরপরে
এরপরে ক্যান্ডিডেট তার আপগ্রেডেশন চয়েসে ইয়েস অথবা না যে কোনো একটা করতে পারে। ঠিক আছে, যদি সে মনে করে যে আমি আমার নিজের ইচ্ছা মতো কলেজ পেয়ে গেছি তাহলে নো করে দেবে। আর যদি মনে করে না আমি আরও কিছু ভালো কলেজে বা অন্য আরও কিছু কলেজে যেতে চাইছি কাছাকাছি, বাড়ির কাছাকাছি, তো সেখানে যদি করতে চাই তাহলে আপগ্রেডেশনের জন্য ইয়েস করে রাখবে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট of his or her first choice, he or she has no other option but to freeze his or her seat. এবার তাকে যদি সিট অ্যালট করা হয়ে থাকে এবং সব ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং সিট অ্যালট করা হয়ে গেছে, তারপরে কিন্তু তার কোনো অপশান থাকবে না সেই সিটটা ছাড়া। সাচ ক্যান্ডিডেট মাস্ট অপ্ট ফর নো আপগ্রেডেশন, অর্থাৎ তাদের জন্য আর আপগ্রেডেশনের কোনো প্রয়োজন নেই, তারা নো আপগ্রেডেশন করে রাখবে তার যদি সেই ফার্স্ট চয়েসটা সে পেয়ে যায় বা তার চয়েস যদি পছন্দ হয়ে যায়। ঠিক আছে, তো এই সমস্তগুলো করে রাখবে। এবং তারা দ্বিতীয় হচ্ছে কি, ইফ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট অফ হিজ অর হার সেকেন্ড অর লেটার চয়েস, কোনো একটা ক্যান্ডিডেটকে দ্বিতীয় যে কাউন্সিলিং প্রক্রিয়া বা পরবর্তী কাউন্সিলিং প্রক্রিয়ায় তাকে সিট অ্যালট করা হয়েছে, হি অর সি ক্যান অপ্ট ফর নো আপগ্রেডেশন, সে সেই সময় নো আপগ্রেডেশন সে চুজ করতে পারে তার যদি সে পছন্দের মতো কলেজ পেয়ে যায়। ইফ হি অর সি উইসেস অ্যান্ড কমপ্লিট অ্যাডমিশন প্রসিডিওর, সে যদি মনে করে যে না আর আমার মপ আপ রাউন্ডের দিকে যাওয়ার প্রয়োজন নেই, সে কিন্তু নো আপগ্রেডেশন করে দিতে পারে। সাচ ক্যান্ডিডেটস অলসো ক্যান পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, অর্থাৎ তারা মপ আপ রাউন্ডেও পার্টিসিপেট করতে পারে ইফ এনি, বাট ইফ দ্য ক্যান্ডিডেটস অপটস ফর নো আপগ্রেডেশন অ্যান্ড দেন ডাজ নট কমপ্লিট অ্যাডমিশন, হি অর সি উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড। অর্থাৎ কী বলছে, ক্যান্ডিডেট অপটস ফর নো আপগ্রেডেশন, কোনো আপগ্রেডেশনের জন্য সে আপগ্রেড করেনি, অর্থাৎ নো আপগ্রেডেশন করে রেখেছে অপশানে, আবার ওইদিকে অ্যাডমিশন প্রসিডিওরটাও সে কমপ্লিট করে রাখেনি, অর্থাৎ সে ভেরিফিকেশান করে রাখেনি কলেজে গিয়ে, প্রয়োজনীয় যে টাকা সেটাও পে করেনি। তো এরকম অবস্থায় থাকলে তার কিন্তু যে অ্যাডমিশন যে প্রসিডিওর পুরোটাই ক্যান্সেল করে দেওয়া হবে। এবং হি অর সি ক্যান অলসো অপ্ট ফর ইয়েস আপগ্রেডেশন, অর্থাৎ সে যদি নো না করে ইয়েস করে থাকে, হি অর সি উইসেস সাচ ক্যান্ডিডেটস উইল বি কনসিডার ফর পসিবল আপগ্রেডেশন ইন সেকেন্ড রাউন্ড, অর্থাৎ সে যদি ইয়েস আপগ্রেডেশন করে রাখে তাহলে তাকে সেকেন্ড রাউন্ডের জন্য একটা আপগ্রেডেশনের সুযোগ দেওয়া হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট এক্সারসাইজ এনি আপগ্রেডেশন অপশন, হি অর সি উইল বি কনসিডার্ড নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন অ্যান্ড উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড। অর্থাৎ আপগ্রেডেশন যদি করা না থাকে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তার কোনো এক্ষেত্রে আর কোনো আগ্রহ নেই অ্যাডমিশন নেওয়ার জন্য এবং তাকে অ্যাডমিশন থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। এটা ফার্স্ট রাউন্ডের ব্যাপারটা গেল। সেকেন্ড রাউন্ডে কি, সেকেন্ড রাউন্ড আপগ্রেডেশনের ক্ষেত্রে রাউন্ড বলছে ফলোয়িং গ্রুপস অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি রেজিস্টার ইন রাউন্ড 1 উইল বি কনসিডার ইন রাউন্ড 2, অর্থাৎ যারা রাউন্ড 1-এ মোটামুটি রেজিস্টার করেছিল তারা কিন্তু রাউন্ড 2-তে অবশ্যই চান্স পাবে বা রাউন্ড 2-তে তাদের নামটা অটোমেটিক্যালি চলে আসবে, তাদেরকে আর দ্বিতীয়বার কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না, অর্থাৎ একবার প্রথমেই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, তারা কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই হবে। অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে পেলো না তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু অটোমেটিক্যালি তাদের নাম রেজিস্টার হয়ে থাকবে। Those who did not get any allotment in round 1, those who paid seat acceptance fee, completed document verification and opted for yes upgradation in round 1, অর্থাৎ এবং those who paid seat acceptance fee, completed document verification but allotment in round 1 was cancelled, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু রাউন্ড 2-তে যেতে পারবে। অর্থাৎ যারা রাউন্ড 1-এ গিয়েছিল কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তাদের জন্য, দ্বিতীয় যারা রাউন্ড 1-এ সিট অ্যালটমেন্ট হয়েছিল, সিট অ্যাক্টিভেশনের ফি দিয়েছে, ভেরিফিকেশান করেছে কিন্তু আপগ্রেডেশনের জন্য ইয়েস করেছে, তারা কিন্তু রাউন্ড 2-তেও যেতে পারে, অর্থাৎ রাউন্ড 2-তেও তারা ওয়েট করতে পারে। আর যারা সিট অ্যাক্টিভেশনের ফি দিয়েছে, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান করেছে কিন্তু রাউন্ড 1-এর যে অ্যালটমেন্ট সেটাকে ক্যান্সেল করেছে, অর্থাৎ অ্যালটমেন্টটাকে ক্যান্সেল করেছে, তারাও কিন্তু রাউন্ড 2-তে অটোমেটিক্যালি চলে যাবে। দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রি শিডিউল ডেট, অবশ্যই অ্যালটমেন্টটা বা রাউন্ডের যে অ্যালটমেন্ট ডেট সেটা একটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে যেভাবে হয়। তো ইফ ইট ইজ এসেন্সিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট ইজ ক্যান্সেল, যদি আপগ্রেডেশন আমরা করে রাখি এবং আপগ্রেডেশনের পর যদি কোনো সিট আমরা পেয়ে থাকি তাহলে আগের যে অ্যালটমেন্টটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের যেটা সেকেন্ড রাউন্ডে যেটা পাবে
সেটাকেই কিন্তু নিতে হবে। তো ক্যান্ডিডেট ক্যান নট রিভার্স দ্য আপগ্রেডেশন, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু আপগ্রেডেশনকে রিভার্স করতে পারে না। অর হি অর সি ক্যান নট ক্লেম হার আর্লিয়ার অ্যালটমেন্ট ব্যাক, অর্থাৎ তার আগের যে অ্যালটমেন্টটা সে কিন্তু আর ফিরে পাবে না। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য সিট নট আপগ্রেডেড দ্য আর্লিয়ার সিট উড বি রিমেন রিজার্ভ, সে যদি আপগ্রেড না করে থাকে তাহলে কিন্তু তার সিটটা কিন্তু রিজার্ভ থাকবে। তো দেয়ার ক্যান বি ফলোয়িং আউটকামস অফ রাউন্ড 2 অ্যালটমেন্টস। অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেটস ফার্স্ট চয়েস, এগুলো হতে পারে। অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাট টু সেকেন্ড অর ল্যাটার চয়েস, এটা আপগ্রেড করা যেতে পারে। অ্যালটমেন্ট ইজ নট আপগ্রেডেড অ্যাট অল, ক্যান্ডিডেটস অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো হতে পারে এই সমস্ত ঘটনাগুলি। তো এই সমস্ত ঘটনা রয়েছে। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সিট অ্যাকসেপ্টের জন্য 1000 টাকা প্রয়োজন হচ্ছে এবং কী কী কারণে পুরো প্রক্রিয়াটা থেকে সিটটা ক্যান্সেল হতে পারে। তারপরে যে মপ আপ রাউন্ড, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ের পর আর একটা রাউন্ড হবে যেটা মপ আপ রাউন্ড, সেটা সবসময় হতেও পারে নাও হতেও পারে, হবেই তার কোনো শিওর নেই। তো পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইজ অপশনাল। অল রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড এক্সেপ্ট হু দোজ হ্যাভ বিন ডিবার ডিউ টু ভেরিয়াস রিজন, অর্থাৎ যাদেরকে পুরো কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণে, সেটা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের ভুলের জন্য হোক বা তথ্য ভুলের জন্য হোক বা তারা এলিজিবল নয় এই কারণেই, তাদেরকে ছাড়া বাকিরা যারা রেজিস্ট্রেশন করেছে কাউন্সিলিংয়ের জন্য তারা সবাই কিন্তু এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য। অথবা ঠিক আছে, তো ক্যান্ডিডেট মাস্ট কনসিয়াসলি রেজিস্টার ফর মপ আপ রাউন্ড, পে এ ফি অফ 200 রুপিস, অর্থাৎ মপ আপ রাউন্ডে যদি কেউ করতে যায় তখন আবার তাকে 200 টাকা পে করতে হবে। অ্যান্ড কনফার্ম হিজ অর হার উইলিংনেস টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড, ওয়ান্স এ ক্যান্ডিডেট কনফার্ম হিজ অর হার পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড দ্য ডিসিশন ক্যান নট বি রিভার্স, সে যদি মপ আপ রাউন্ডের জন্য ফিল আপ করে তার ডিসিশনটা পুনরায় আর কী রিভার্স করা যাবে না, অর্থাৎ সে মপ আপ রাউন্ডের জন্যই এলিজিবল হয়ে গেল, তখন মপ আপ রাউন্ডে যেটা পাবে তখন আবার সেটাই নিতে হবে। তো যাই হোক, তো খুব কশাসলি প্রত্যেকটা স্টেপসকে ফলো করতে হবে এবং খুব বুঝে শুনে ফিল আপ করতে হবে এবং সিট অ্যাকসেপ্টেন্সের এবং সিট রিজেকশনের ওপর নিজের মনস্থির করতে হবে যে আমি কোনটা চাইছি। ঠিক আছে, তো এই সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে, নিয়মাবলীগুলো একটু পড়ে নেবে। আমার ভিডিওতে প্রত্যেকটা লাইন দেয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, আমি যতটা সম্ভব সঠিক উত্তর দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।